বাঁকুড়া। একদিন এখানে এসেছেন জৈন ধর্মের তীর্থঙ্কর। এখানকার শুশুনিয়া পাহাড় কত না পর্বতারোহীকে তৈরি করেছে। এমনই হাজারো সব গল্প রয়েছে লালমাটির এই দেশে। সেসব আগুন ঝরা সোনার ফুলের মতো গল্প শুনবো বলেই তো বাঁকুড়ায় এসেছি আমরা। যখন আকাশতলে উঠল ফুটে আলোর শতদল, তখন আমরা মাটির এই পৃথিবীতে খুঁজে বেড়াচ্ছি সেই দশভুজাদের, যারা আলোর ফুল ঝরাচ্ছেন নিজেদের এবং আরো অনেক মেয়ের অন্ধকার জীবনে। ছোট থেকে আর 5টা শিশুর মতোই তারও ইচ্ছে ছিল স্কুলে যাওয়ার, পড়াশোনা করার। কিন্তু মেয়ে সন্তান লেখাপড়া শিখে কী বা হবে? এই যুক্তিতে দরিদ্র বাবা মা ওই ছোট্ট মেয়ের হাতে ধরিয়ে দিয়েছিল একটা লাঠি আর কতগুলো শুয়োর চারণ করে অন্ন জোগানের তাগিদে। কিন্তু এই দরিদ্র আদিবাসী পরিবারের মেয়ে রেবা মুর্মু ছোটবেলা থেকেই তো একটু অন্য ধাঁচে গড়া। তার যে প্রবল জেদ আর পড়াশোনা শেখার অদম্য ইচ্ছে, এই দুয়ে ভর করেই সেই রেবা মুর্মু আজ একটা আস্ত স্কুল খুলে ফেলেছেন, যেখানে 52 জন পড়ুয়া রয়েছে। আর তারা যখন পড়ে, তাদের কোলাহলে যখন মুখরিত হয় গোটা স্কুল, কোথাও যেন একটা পরিতৃপ্ত হন আজ রেবা মুর্মু। নিজের ছোটবেলার সেই অপূর্ণ শিক্ষা লাভের খিদে আজ এই ছোট ছোট শিশুদের শিক্ষাদানের মধ্য দিয়েই পরিপূর্ণ করেন বাস্তবের এই দশভুজা। চলুন প্রত্যক্ষ করি সেই দুর্গাকে। এইখানে যেটা দেখাচ্ছে সেটা কি? জেব্রা। এই জেদটা কিভাবে এলো? সাহসটা কোথা থেকে এলো? কেন তোমার মনে হলো যে তোমাকে পড়তেই হবে? জেদটা এই জায়গা থেকে এসেছিল যে সেই সময় আমাদের সংসার চালাবার জন্য এটা কাছে একটা শাল জঙ্গল আছে, তো ওইখান থেকে পাতা আনা হতো। তো এটা আমার জেঠিমার সঙ্গে বিক্রি করতে বাজারে গেছি। জেঠিমাকে একটু ডাকলো পেছন দিক থেকে একজন ক্রেতা। সে বললো যে কত করে পাতা? তো জেঠিমা বললো কত করে নেবে বলো? তো এ বললো যে 75 পয়সা 100, মানে 100-র দাম 75 পয়সা। তো 75 পয়সা 100। তখন আমার জেঠিমা সঙ্গে সঙ্গে ব্যাক করলো যে না, এত কম দামে দেওয়া যাবে না, 8 আনায় নেবে, 8 আনা হলে দেওয়া যাবে। তো আমি বারবার বোঝানোর চেষ্টা করছিলাম যে আরে কোথাও আমাদের ভুল হচ্ছে, 8 আনা নয়, ওটা 8 আনার চেয়ে বেশি। জেদটা ওই জায়গাতে হয়েছিল যে আরে আমাদেরকে 25 পয়সা টাটকা ঠকালো। ও ঠকাই নাই, আমরা ঠকলাম, হ্যাঁ, না জানাতে। তখন আমার ওই জেদটা একটা দাগ কেটেছিল যে পড়াশোনা শিখতেই হবে। আর আমার বান্ধবীরা যখন এই গ্রামের এই নাইট স্কুলে পড়তে যায়, আমিও যেতে পারবো, আমিও যাব। এখানে নাইট স্কুলে যে টিচার ছিল সে আমাকে খুব ভালোবাসতো। সেও বলতো যে তোমাকে তো অন্য স্কুলে ভর্তি হতে হলে তো সার্টিফিকেট দরকার, এই নাইট স্কুলে তো তুমি সার্টিফিকেট পাবে না। তখন আমার জেদে এই পাশের গ্রাম, এখান থেকে নাই করে হলো 2.5 কিলোমিটার হবে, প্রাইমারি স্কুল আছে, ওইখানে আমি খুব জেদ করে আমি নিজে গিয়ে অ্যাডমিশন হয়েছিলাম। এই করে যখন আমি প্রাইমারিতে ভালো কিছু রেজাল্ট করলাম, তখন বললো তোমার বাবাকে দেখা করো, তোমাকে একটা জায়গায় পরীক্ষা দিতে নিয়ে যাব। আমি একটা মানে 2 জায়গায় পরীক্ষা দিয়েছিলাম। সেটা কি পুরুলিয়া লক্ষণপুর বলে একটা, সেখানে আবাসিক স্কুল, মেয়েদের আবাসিক স্কুল আছে, সেখানে দিয়েছিলাম। সেখানে মোটামুটি নাম্বার ভালোই পেয়েছিলাম, মানে এখানে হোস্টেল পেয়েই গেছিলাম। কিন্তু ওইখানে অগ্রিম 2 মাসের টাকা লাগে বাড়ির থেকে, খাবারের টাকা লাগে, সেটা পরে ফেরত পাওয়া যায়, কিন্তু কে দেবে? বাড়ির লোক তো দেবে না। আরেক জায়গায়, সেটাও পুরুলিয়াতেই পড়ে, কাশীপুর ব্লকে সোনাথুলি, ওই জায়গাতে একবার পরীক্ষা দিয়েছিলাম। সেখানেও ভালোই হয়েছিল, রেজাল্ট ভালোই হয়েছিল, 20 নাম্বারের ছিল, আমি 19.5 পেয়েছিলাম। তো ওই জায়গাতে আমি আশ্রম হোস্টেল। মানে এখনো পর্যন্ত যেটা শোনা গেল, রেবাদি সারাদিন ধরে মাঠে মোষ চড়াচ্ছেন, ঘরের কাজ করছেন, তারপর নাইট স্কুলে গিয়ে পড়াশোনা, তারপর সেখান থেকে একজন সহৃদয় শিক্ষক তাঁরই বদান্যতায় গিয়ে পুরুলিয়ার আবাসিক স্কুলে তিনি ভর্তি হলেন। মধ্যেখানে কিছু রোজগারের জন্য একটা সংস্থায় আমি কাজে চলে গেলাম। তো সেইখানে এই যে নামে এখন স্কুলটা হয়েছে, এই লক্ষ্মীদির সাথে, লক্ষ্মী মুর্মুর সাথে, ওই জায়গাতেই আমার আলাপ হয়।
সমাজসেবী সংগঠনে কাজ করতে করতেই লক্ষ্মী মুর্মুর সঙ্গে আলাপ হলো রেবাদির। এই লক্ষ্মী মুর্মুর কথা একটু বলে রাখি, তিনি হচ্ছেন এই বাঁকুড়ারই শুশুনিয়া পাহাড়ের কাছে আর এক প্রতিবাদী মুখ। এবং এই রেবা মুর্মুর সঙ্গে লক্ষ্মী মুর্মুর আলাপ হওয়া, এই স্কুল গড়ে তোলা, এই সব কিছুর পিছনে কিন্তু বড় ভূমিকা রয়েছে। তো তোমরা তারপর লক্ষ্মী মুর্মু আর তোমরা চলে এলে এই ছাচনপুরে, ফিরে এসে স্কুল করলে। সেটা কত সাল? সেটা 2006-07। 2006-07। আচ্ছা, 2006-07 হয়। তখন 22 জন বাচ্চাকে আমাদের কাছে রাখতে শুরু করলাম, যাদের মা আছে বাবা নেই, যাদের বাবা আছে মা নেই, যাদের মা বাবা কেউ নেই, এইরকম 22 জন বাচ্চাকে আমরা এখানে রেখে পড়াশোনা করাতাম। রেবাদি আজ যখন নিজের এই তিল করে গড়ে তোলা স্কুলে ছোট ছোট বাচ্চারা সব পড়াশোনা করছে, ওদের কলরবে সব মুখরিত হচ্ছে এই এলাকাটা, তখন কি কোথাও নিজের হারিয়ে যাওয়া শৈশবটা ফিরে পাও? সেটা তো ফিরেই পাই। এরা যখন আনন্দে পড়াশোনা করে তখন আমার মনে হয় যে এরা যেভাবে আসছে আমি তখন কিভাবে যেতাম। এখানে আমার ভাই আছে, অরুণ ভাই আমার 2010-11 থেকে আমার সাথে জানে, সবকিছু ঘটনা জানে। আমার লক্ষ্মীদিকে কিভাবে হারানো হলো সেটাও অরুণ ভাই জানে। তো অরুণ ভাই এখনো আমাদের সাথে আছে। আমি কোনো অর্থর বিনিময়ে বা আমার এই ডিমান্ড থাকবে এটা ভেবে আমি আসিনি। আমি ওদের ভালোবেসে, আমার ইচ্ছে ছিল ছোট থেকে আমি আমার ছোট ছোট ভাই বোনেরা যারা আছে আমি তাদেরকে যতটা পড়াশোনায় সহযোগিতা করতে পারি বা আমি চেষ্টা করব, সে ভালোবেসে আমি এখানে এসেছি। আমার এখানে জয়েন করার পর থেকে খুব ভালো লেগেছে, স্কুলও ভালো লেগেছে, বাচ্চাদের পড়াশোনা আগ্রহটাও দেখছি অনেক ভালো। তা যাতে আবার বাচ্চাদেরকে আবার বেশি শেখাতে পারি, আরও কোনো কিছু উন্নতি করতে পারি, আমি সেটাই চেষ্টা করব। আমরা 2015 সালে আমরা ফর্মালি একটা টাকা জোগাড় করে লক্ষ্মীদির স্মৃতিতে আমরা এই স্কুলটাকে ফর্মালি ওপেন করি। তার আগে লক্ষ্মীদি আর রেবাদি নিজেদের মতো করে এই স্কুলটাকে চালাতো অ্যাজ আ হোম রান স্কুল, বলতে পারেন একরকম ক্রেশও। তো তারপরে আমরা লক্ষ্মীদির স্মৃতিতে এই স্কুলটাকে ফর্মালি এস্টাবলিশ করি। তারপরে আস্তে আস্তে পথ চলা শুরু হয় এবং আমরা জমি আরেকটু নিই। এই গ্রামবাসীদেরকে মানে তাদের সাপোর্ট ছাড়া আমরা এই জমিটা ব্যবস্থা করতে পারতাম না। তারপর তারা যখন আমরা কনস্ট্রাকশনও করি তখনও তারা অনেক সহযোগিতা করেছেন। এমনি 6টা ক্লাস আছে আমাদের, প্রবেশ প্রারম্ভিক 1, 2, 3, 4। তাহলে 6টা ক্লাসের জন্য 6টা টিচার। তো তারপরে আমাদের একটু ছেলেমেয়েরা কমে গেছে, একজনের মা মারা গেছে বলে সে আর থাকতে পারছে না এই জায়গাতে। তো এখন একজনের বিয়ে হয়ে গেল, তাই আমাদের টিচার এখন এই মুহূর্তে কম আছে এবং আমাদের বাচ্চা কম আছে বলে এক্ষুনি আরও একজন টিচারকে রিক্রুট করার কথা এক্ষুনি ভাবছি না, কিন্তু ভাবতে হবে। এরপর কি ভবিষ্যতে কি করতে চান, আর কি পরিকল্পনা? ভবিষ্যতে একটা পরিকল্পনা আছে। এখন যে আমাদের স্কুলে যে ছেলেমেয়েরা পড়াশোনা করে তারা আমরা 24 ঘন্টার মধ্যে 3 ঘন্টা পাই। হ্যাঁ, 3 ঘন্টা আমাদের কাছে থাকে। কিছু রেসিডেন্সিয়াল থাকে, তারা একটা আলাদা। আবারও দেখি যারা রেসিডেন্সিয়াল থাকে এবং যারা আসা যাওয়া করে তাদের মধ্যে অনেকটা পার্থক্য হয়ে যাচ্ছে পড়াশোনায়। সেটাকে ভাবছি যদি আমরা কোথাও আমাদের পরিকাঠামোটাকে ঠিকঠাক করতে পারি, কোথাও আমাদের মানে অর্থ যদি জোগাড় করতে পারি, সহযোগিতা পাই, পুরোটাই যদি রেসিডেন্সিয়াল করা যায়, তাহলে পুরোটাই যদি রেসিডেন্সিয়াল করা যায় তাহলে আমরা যেটা ভাবছি, আশা করছি সেই রকম ভাবে আমরা করতে পারবো। আশা করা যায় হয়তো আমরা লক্ষ্যে পৌঁছতে পারবো। আর একে 26 কত লিখবো? 6। এইটা বড় না এটা বড়? কোনটা বড়? চিহ্নটা। আসলে দুর্গম পথ যিনি পাড়ি দেন তিনিই তো দুর্গা। আর রেবাদি যে পথ পেরিয়ে এসছেন তাকে দুর্গম বললেও বোধহয় খুব কম বলা হয়। রেবাদির এই পথের ওপারে নিশ্চয়ই আরো অনেক অনেক আলো অপেক্ষা করে রয়েছে।